পাচ্ছেন সেনাবাহিনী ইতিমধ্যেই অ্যাকশনে নেমেছে এবং সারা দেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি করে আপনারা দেখতে পারবেন সর্বশেষ কি হয়। 24 ঘন্টার মধ্যে সারা দেশে কঠিন অ্যাকশনে নামবে সেনাবাহিনী, ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আপনারা শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, তারা বাংলাদেশের আলবদর। অতএব এই ফজলুর রহমান, তুমি সেই আলবদরের সদস্য। শেখ হাসিনা কোন লেভেলের রাজনীতিবিদ এবং কোন দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশে 16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, এগুলো কিন্তু ডক্টর ইউনূস এখন হারে হারে টের পাচ্ছে। রাজনীতিতে ভিপি নূর এবং তার দলকে দিয়ে নতুন কিছু রহস্য দেখা যাচ্ছে। একদিকে শেখ মুজিবের প্রশংসা করছেন ভিপি নূর, আর একদিকে বিএনপির একটু প্রশংসা করছেন। এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার স্যাপার রমরমা আকার ধারণ করেছে। পাকিস্তানের 2 জন মন্ত্রী। আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। এদিকে বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকারের যে সম্পর্ক, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। তারপর দেশের বাতাসে স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আর অরাজকতার কোনো সুযোগ নেই। এবার যারা দেশে বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দেখছে তাদের জন্য দিনগুলো হবে সবচেয়ে কঠিন। সাধারণ মানুষের প্রত্যাশা এবার যেন রক্ত নয়, ভোটের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন হয়। সেনাবাহিনী কড়া নজরদারিতে জনগণ কি সেই সুযোগ পাবে, নাকি আবারও রাজনৈতিক ষড়যন্ত্রে রক্ত ঝরবে, তা জানার জন্য তাকিয়ে আছে গোটা জাতি। আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। গত সোমবার এই কথাগুলো বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার মন্তব্য, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সেনাবাহিনীর যে অবস্থান, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে প্রধান ভরসার স্থল হিসেবে দেখা হচ্ছে। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর। তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন। এর আগে গত 3রা জুলাই মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে বলেছিলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। নির্বাচন কমিশন গত 11ই আগস্ট আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করেছে, তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? ভাবুন তো, বিভূরঞ্জন সরকারের মরদেহ মেঘনায় ভেসে উঠবে না তো কার মরদেহ ভেসে উঠবে? যেই সাংবাদিক বোঝেন না এ দুটো প্রশ্ন বাংলাদেশের এই সরকারের আমলে মূলধারার সংবাদ মাধ্যমে করার বিপদটা কি, তাহলে বুঝুন, বিভূরঞ্জন সরকারের না মরে বা বিভূরঞ্জন সরকারকে না মেরে
কোনো উপায় আছে কি? বাংলাদেশের সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার 36 ঘন্টা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ মেঘনা নদীতে ভেসে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তার নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। কারণ মৃত্যুর আগে তিনি bdnews24.com-এ একটা চিঠি দিয়ে গিয়েছিলেন। এখন বিভুরঞ্জন সরকারের মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে নানা রকম তথ্য বেরিয়ে আসছে। মানে কেন 71 বছর বয়সী একজন পিতা, যিনি একজন প্রকৌশলী এবং একজন চিকিৎসকের বাবা এবং যিনি সাংবাদিকতা জগতে ব্যাপক পরিচিতি, সম্মান এবং বন্ধু বান্ধব জড়ো করেছেন গত কয়েক দশক জুড়ে, সেই সময়টায় কেন তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হবে সে প্রশ্ন তো করছেন অনেকে বটেই। এবং আত্মহত্যা করতে কেনই বা তিনি মুন্সিগঞ্জ পর্যন্ত যাবেন এবং এমন ভাবে মৃত্যুর ঘটনা ঘটাবেন যাতে তার লাশ ভেসে উঠতে হয় নদীর বুকে, সেসব প্রশ্ন করছেন অনেকে বটে। কিন্তু বিষণ্ণতা এমন এক রোগ, মানসিক রোগ, যাতে মানুষ অনেক সময় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কাজেই সেই সম্ভাবনা তো থেকেই যায়। এর মধ্যে বিভুরঞ্জন সরকার যে চিঠিটি লিখে গেছেন বলে বলা হচ্ছে bdnews24.com-এ, যে ইমেইলে তিনি এই লেখাটি পাঠিয়েছেন, সেখানে তিনি তার পারিবারিক টানাটানি অনটনের কথা বলেছেন। তিনি বলেছেন যে বেতনে তিনি চাকরি করছিলেন সেই বেতনে আসলে চিকিৎসা ব্যয় মিটিয়ে নিজের, পুত্রের এবং পরিবারের সংসারের সকল খরচ মিটিয়ে তার পক্ষে একটা সম্মানজনক জীবন, স্বস্তির জীবন কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। হতাশার একটা সুর আছে সেই চিঠিতে, কিন্তু সেই চিঠিটি আসলে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম ছাপছে না। মানে বিভুরঞ্জন সরকার এই যে সেই চিঠিতে বলেছেন সত্য বললে বেঁচে থাকা কষ্টকর, তা যে কত বড় সত্যি, এবং সে কারণেই প্রশ্ন জাগে কেউ তাকে মেরে ফেললো কিনা, এবং সত্য বললে যে বেঁচে থাকা কঠিন সেটা সাংবাদিক সমাজকে বা সংবাদ মাধ্যমগুলোকে আবার মনে করিয়ে দিল কিনা এবং আবারও চ্যালেঞ্জ করলো কিনা। শেখ হাসিনা কোন লেভেলের রাজনীতিবিদ এবং কোন দূরদর্শিতার কারণেই তিনি বাংলাদেশে 16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে এবং বাংলাদেশকে শাসন করতে পেরেছে, সেগুলো কিন্তু ডক্টর ইউনূস এখন হারে হারে টের পাচ্ছে। শেখ হাসিনা ভারতে বসেই মিডিয়ার বদৌলতে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে ওনার অডিও বার্তা শুনেই ডক্টর ইউনূসের অনেক আগে থেকেই কম্পন চলছিল মনে। এখন সেটা অনেক বড় আকার ধারণ করেছে। গতকাল থেকেই তার প্রেস সচিব শফিকুল আলম বলা শুরু করে দিয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়ায় যদি শেখ হাসিনার কোনো অডিও বার্তা প্রকাশ করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা হচ্ছে, শেখ হাসিনার কণ্ঠের এত শক্তি, শেখ হাসিনার অডিও বার্তা শুনে এত ভয়, আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তখন কি হবে? শেখ হাসিনা কি তখন আর প্রধানমন্ত্রী হওয়া লাগবে, ক্ষমতা পাওয়া লাগবে? বিরোধী দল থাকা অবস্থায় তো তারা কাপড়ে চোপড়ে প্রস্রাব করে দিবে ভয়ে, তার অডিও বার্তায় যদি এত ভয় হয়। আরে ভাই, বাংলাদেশের কয়টা মিডিয়ায় শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ করা হয়? হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, সকল জায়গায় তো আওয়ামী লীগের পার্সোনাল ওয়েবসাইট আছে, পার্সোনাল পেজ আছে ফেসবুকে, সকল কিছুই তো আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ নিজেদের পেজ থেকে ছাড়বে, আওয়ামী লীগ নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ছাড়বে, কে আটকে রাখবে? চ্যানেল গুলোতে নাই ছাড়লো। বাংলাদেশের মানুষ এখন টিভি দেখে কতক্ষণ? নিউজ টিভি গুলো দেখে, এত যে টক শো, এগুলো সকল কিছুই তো ইউটিউবে দিয়ে দেওয়া হয়, সকল কিছুই তো মানুষ এখন ইউটিউব থেকে দেখে। তো নিউজ চ্যানেলগুলোতে দিলেও যা শেখ হাসিনার অডিও বার্তা, না দিলেও তা। বাংলাদেশের মানুষ যেটা শোনার শেখ হাসিনার অডিও বার্তা সেটা ইউটিউব থেকে শুনতে পারবে, ফেসবুক থেকে শুনতে পারবে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সকল জায়গায় লিঙ্ক শেয়ারের মাধ্যমে শুনতে পারবে। শেখ হাসিনার কণ্ঠরোধ এভাবে নিউজ মিডিয়াকে হুমকি দিয়ে করা যাবে না। শেখ হাসিনা দূরদর্শী নেত্রী বিধায় ওনার কণ্ঠ কেউ এই সরকার ভয় পাচ্ছে, ওনার অডিও বার্তাকেও ভয় পাচ্ছে। এটাই হচ্ছে শেখ হাসিনার জয়, এটাই হচ্ছে শেখ হাসিনার শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। যে রাজপথে নামার আগেই ভয়, যে রাজপথে নামলে কি হবে, ক্ষমতায় আসার আগেই ভয়, ক্ষমতায় আসলে কি হবে। ইন্ডিয়া বসে থেকে অডিও বার্তা দিচ্ছে, সেটা তো ভয়, যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে আসে কি হবে। এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের জন্য জয়, এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসার অনুপ্রেরণা। আর শেখ হাসিনা
কোন লেভেলের নেত্রী, কোন লেভেলের দূরদর্শিতা ওনার মধ্যে আছে, রাজনৈতিক প্রজ্ঞা এবং যোগ্যতা, সেটা আবার নতুন করে বলার কিছু নেই। সেটা ডক্টর ইউনূসের ভয়ের কম্পন দেখে আমরা বুঝতে পারতেছি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো, যে যারা এখন ক্ষমতায় আছে তারা কিভাবে নাকার চুপানি খাচ্ছে তার অডিও বার্তায়। এটাই আবার প্রমাণ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো, তিনি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে এবং রাজপথ দখল করতে পারে। জাস্ট সময়ের অপেক্ষা। আমাদের হতাশা হলে চলবে না, আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়ে আমরা সকলেই জানি। আর শেখ হাসিনা যদি বেঁচে থাকে, আল্লাহ ওনাকে যদি সুস্থ রাখে, আবার বীর দর্পণে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, বাংলাদেশের জনগণকে নিয়েই রাজপথ দখল করবে, আবার ক্ষমতায় আসবে। এই বিশ্বাস যারা মুজিব আদর্শের সৈনিক তারা মনে প্রাণে রাখতেই হবে, হতাশ হলে চলবে না। আর মনে প্রাণে রাখতে হবে, তার মানে না যে কালকে হয়ে যাবে, তার মানে না যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, হয়তো সময় লাগবে, কিন্তু 100% আওয়ামী লীগ ফিরবে। সাব্বাস বেটা সাব্বাস, আগাই যাও, দোয়া রইল। আমার একটা ভয় ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে, যে 71 এবং 24 ইস্যুতে তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শুনি, তো পাকিস্তানের সামনে কখনো যদি দেখা সাক্ষাৎ হয়, তো সেক্ষেত্রে কি মানে 71 ইস্যুটা তারা ম্লান করে দেবে কিনা। তবে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে এনসিপি। আমি ধন্যবাদ দিচ্ছি এনসিপি কে তাদের এই অবস্থানের জন্য। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে, এই এনসিপি সহ আরো কয়েকটি দলের সাথে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন। আর প্রথম বৈঠকে এনসিপির যারা নেতারা আছেন তারা পাকিস্তানের কাছে 3টা ইস্যু নিয়ে কথা বলেছে। তো কি সেই 3টা ইস্যু? মন ভালো হয়ে গেছে। আপনার পাকিস্তান হাই কমিশনে আপনার ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথভাবে বৈঠকে ছিল এনসিপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর গণমাধ্যমে আমরা দেখছি যে দলটির যিনি সদস্য সচিব আছেন আক্তার, ডাব্লুচিৎ বয় আক্তার, বৈঠক শেষে বলছে যে এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখানে উন্নতির সুযোগ রয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে 71 ইস্যু, সেই 71 ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আর আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক 3টি অমীমাংসিত বিষয় আছে যেগুলা এনসিপি উত্থাপন করেছে। বিষয়গুলো হচ্ছে 1971 সালে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের, এই যে আমাদের বিহারি যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিক এখনো রয়ে গেছে, তো আটকে পড়া সেই পাকিস্তানিদের প্রত্যাবর্তন করা এবং অবিভাজিত যে সম্পদগুলো আছে পাকিস্তানের কাছে সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্সাকে প্রদান করতে হবে। অমীমাংসিত এই 3 ইস্যুই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে মূল বাধা। এখন পাকিস্তান যদি চায় এই বাধাকে অতিক্রম করে এই বিষয়গুলোকে সমাধান করে সামনের দিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারে। আর এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা যিনি আসছেন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী, না জানি কি বাণিজ্য মন্ত্রী, যাই হোক, তো ওনাদের বক্তব্য কি ছিল, বিশেষ করে উপপ্রধানমন্ত্রীর। তো আক্তার বলছে বিষয়টি পাকিস্তান বলছে যে তারা জানাবে। আবার এই বিষয়ে আমাদের ডাব্লুচিৎ বয় কথা দিয়া যে খুব বেশি আলোচনায় থাকে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বক্তব্য হচ্ছে আমরা তাদেরকে বলেছি 71 বিষয়টিকে সমাধান করা উচিত। তারা মানে ইশহাক দারের নেতৃত্বে যে পাকিস্তানি দল আসছে তারা বলছে তারা এটাতে প্রস্তুত। তবে আমরা গণমাধ্যমে পাকিস্তান প্রস্তুত এই কথাটা কিন্তু এখনো আমরা শুনি নাই বা মেক শিওর হই নাই, অথবা পাকিস্তানের গণমাধ্যমের বরাতেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই অবস্থানটা দেখি নাই পাকিস্তান কি বলছে। তবে আমাদের এনসিপি কি বলছে সেইটা আমরা দেখছি। দেখেন 10টা সমালোচনা থাকে, বাট মাঝে মাঝে 1-2টা ভালো কাজ বা অবস্থান এটা প্রমাণ করে দেয় যে দিন শেষে আমাদের প্রত্যেকের গোড়া 1971। 24-এর মর্যাদা আলাদা, 1971-এর মর্যাদা আলাদা, 2টার ভ্যালু আছে। তবে 71-কে বাদ দিয়ে এই দেশে যদি নতুন কোনো কিছুর প্রচেষ্টা করা হয় সেটা যে এই দেশের মানুষ মানবে না, আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা যতই মুখে পাকিস্তান পন্থী হোক, পাকিস্তানের পক্ষে কথা বলুক, আমরা মনে করি
যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি এবং একই সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে, কোনো ধরনের বিগ ব্রাদার সুলভ যে আচরণ সেটা গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা, যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকারের যে সম্পর্ক, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে। ইউনূস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনীতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে। এর মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা, তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। কি করছেন? তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতম লেভেলের কর্মকর্তা। এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সম্ভবত বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন, ব্যবসা বাণিজ্যের দ্বারটা আরো একটু প্রসার করতে চাচ্ছেন। এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন, আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনা বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, একটা নতুন চুক্তি হতে যাচ্ছে। তো চুক্তিটা কোনটা আসুন দেখি। পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা, বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে, তবে পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমানা নেই। আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মিন করা হয়েছে আমি বুঝি নাই, তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া, তো সেদিক থেকে হয়তো হইতে পারে। এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পাকিস্তানেরও প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশেরও নিরাপত্তা, পাকিস্তানের নিরাপত্তা, এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে, নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস ঘটে। তো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে, মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে। জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। এটা সত্য। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল, ইউনূস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক। আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যেতে এখন আর নাকি ভিসাই লাগবে না, পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য। ইভেন শিল্প খাতে সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন। অন্বেষণ অর্থ কি আসুন একটু দেখি, জানি কিনা, কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে, এটা লাস্টে বলতেছি। তো আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায়, এতে দুই দেশেরই প্রফিট হবে। ব্যবসা বাণিজ্য এখন গ্লোবালাইজেশনের যুগ, পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে, পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে, কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই, মাগনা তো কিনে নেই, ভারত থেকেও কিনছি। সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর। তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলো বিদেশ থেকে কিনা উচিত না। তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন, তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন। পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম। এবার আছেন অন্বেষণ। কে খুঁজে পাইছেন? অন্বেষণ মানে খোঁজা, আমরা ইংরেজিতে যদি বলি সার্চ। তো যাই হোক, এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে, আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে। পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস 1971 সেটা আজীবন ঘৃণা থাকবে। তবে ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা, যেখানে বাংলাদেশের
প্রফিট হবে কোনো গোষ্ঠীর না, বাংলাদেশের। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।